নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। নেতাজি ইন্ডোরে বিএলএদের সঙ্গে এসআইআর এর বৈঠক। জন্মের শংসাপত্রগত সমস্যার কারণে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব ঘোষণামতো নিজের দল ঘোষণা করলেন হুমায়ুন কবির। নাম জনতা উন্নয়ন পার্টি। সভামঞ্চ থেকে নিজের দল ঘোষণার পাশাপাশি সরাসরি নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়লেন হুমায়ুন। ডায়মন্ড হারবার মডেল এবার উত্তর দমদমে। চন্দ্রিমার কেন্দ্রে শুরু সেবাশ্রয়। উত্তর দমদম এবং নিউ ব্যারাকপুর এই দুটি পুরসভা মিলিয়ে মোট 38টি ক্যাম্প হবে। উন্নয়নের রাজনীতির পাশে জনতা। মহারাষ্ট্র স্থানীয় নির্বাচনে বিপুল জয় উচ্ছ্বসিত মোদী। গেরুয়া শিবিরের মহারাষ্ট্র জয় আসনে উন্নয়নের রাজনীতির জয়। এক স্যান্ডেলে বার্তা মোদী। মনরেগার নাম পরিবর্তন করার বিল এনেছিল কেন্দ্রীয় সরকার। এবার সেই বিলই আইনে পরিণত হল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এতে অনুমোদনও দিয়েছেন। ডিসেম্বরের শেষ সপ্তাহে বাড়ছে ট্রেনের টিকিটের দাম। আগামী 26শে ডিসেম্বর 2025 থেকে সাধারণ শ্রেণীর নন এসি এবং এসি ট্রেনের ভাড়ায় বাড়তি টাকা গুনতে হবে যাত্রীদের। নেতাজি ইন্ডোরে বিএলএদের সঙ্গে এসআইআর এর বৈঠকে জন্মের শংসাপত্রগত সমস্যার কারণে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে মুখ্যমন্ত্রী বলেন, মহাত্মা গান্ধীর নামে ছিল কেন্দ্রের মনরেগা প্রকল্প। নরেন্দ্র মোদীর সরকার সেই প্রকল্পের নাম বদল করে দিয়েছে। দেশটাকে রাম নাম সত্য হয়ে করে দিচ্ছে। এসআইআর এর জন্য জন্মের শংসাপত্র চাওয়া হচ্ছে, কিন্তু তা অনেকের কাছেই নেই। জন্মের শংসাপত্র নেই অনেকের বাবা মার, কারণ তারা হাসপাতালে নয় বাড়িতে জন্মেছিলেন। এই প্রযুক্তিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর প্রক্রিয়া নিয়ে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সূত্রে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তৃণমূলের নেত্রীর দাবি, মোদী শাহের কাছে তাদের বাবা মার জন্মের শংসাপত্র নেই, তারা ডুপ্লিকেট বা নকল ভুয়ো শংসাপত্র বানিয়ে নিয়েছে বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। সোমবার নেতাজি ইন্ডোরে বিএলওদের সঙ্গে বৈঠকে মমতা বলেন, কতজন স্কুলে পড়তো, সার্টিফিকেট কতজনের আছে, আমার বাবা মার জন্ম বাড়িতে, তাদেরও নেই। নরেন্দ্র মোদী অমিত শাহ কি পারবেন তার বাবা মার আসল জন্ম সার্টিফিকেট দেখাতে? ফেক ডুপ্লিকেট সার্টিফিকেট বানিয়েছে তারা। এরপরেই তৃণমূল নেত্রীর কটাক্ষ, একটা ডুপ্লিকেট ফেক বানাতে 1 সেকেন্ড লাগে, কিন্তু আমরা তো ডুপ্লিকেট বানাবো না। বড়দিন আসছে, আমরা কেক বানাবো, সেই কেক খেয়ে তোমাদের হজম করব। এসআইআর প্রক্রিয়ায় যেসব নথি চেয়েছে নির্বাচন কমিশন তা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, 25 থেকে 30 বছর আগে অধিকাংশ মানুষেরই জন্ম বাড়িতে হতো। তখন হাসপাতালে জন্মের হার এত বেশি ছিল না, ফলে তাদের কারোর কাছেই জন্মের শংসাপত্র নেই। তাদের পক্ষে কিভাবে এই ধরনের নথি জোগাড় করা সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। সোমবার তৃণমূল নেত্রী বলেন, 18 বছরের ভোটাধিকার এসেছে রাজীব গান্ধীর সময়, আগে ভোটের অধিকার মিলত 21 বছরে। এইসব যদি হিসেব করেন তাহলে মা বাবার সার্টিফিকেট পাবেন কি করে? অন্যদিকে এসআইআর শুনানির পর্বে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। বললেন, মহাত্মা গান্ধীর নামে ছিল কেন্দ্রের মনরেগা প্রকল্প। নরেন্দ্র মোদী সরকার সেই প্রকল্পের নাম বদল করে দিয়েছে। সেই ঘটনা নিয়ে তীব্র বিরোধিতাও করেছেন বিরোধীরা। দেশের ইতিহাস মোছার চেষ্টা করছে বিজেপি। মহাত্মা গান্ধীর নাম বাদ দিয়ে রাম নাম ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। সেই প্রসঙ্গ তুলে বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। গান্ধীজির নাম বাদ দিয়ে রাম নাম দেশটাকে রাম নাম সত্যাহে করে দিচ্ছে। এই বলেই মোদী ও অমিত শাহকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক। এসআইআর এর খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই শুরু হয়েছে শুনানি। দেখা যাচ্ছে সামান্য আকার ইকার সমস্যায় তলব করা হচ্ছে ভোটারদের। বিজেপির কথায় আরো 1.5 কোটি নাম নাকি বাদ দেওয়ার চক্রান্ত করছে কমিশন। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিএলএদের সঙ্গে বৈঠকে এই অভিযোগেই ফুঁসে উঠলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই শুরু হয়েছে শুনানি।
দেখা যাচ্ছে সামান্য আকার ইকার সমস্যায় তলব করা হচ্ছে ভোটারদের। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিএলএদের সঙ্গে বৈঠকে তা নিয়েই ফুঁসে উঠলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলা ইংরাজির তফাতের কারণে বদলে যাচ্ছে নাম, ম্যাপিং হচ্ছে না। এসআইআর ও হেয়ারিং পর্বে মৃত্যুর দায় নির্বাচন কমিশনের ওপর চাপালেন তিনি। এসআইআর ইস্যুতে বাংলার ভোটার তালিকা থেকে প্রায় ৫৯ লক্ষ নাম বাদ পড়েছে। বিজেপির কথায় আরও ১.৫ কোটির নাম নাকি বাদ দেওয়ার চক্রান্ত করছে ইলেকশন কমিশন। সোমবার নেতাজি ইন্ডোরের বৈঠকে বিএলএ এবং বিএলএ 2দের এই ব্যাপারে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, বিজেপির সব এজেন্সিকে দালাল বানিয়েছে, আরও ১.৫ কোটি নাম নাকি বাদ দিতে হবে, খোকাবাবুদের আবদার। এরপরে বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রীর শ্লেষ, বিজেপি তুমি আমাদের সাথে খেলে পারবে না, বাংলাকে জব্দ করতে এলে তোমাদের স্তব্ধ করে দেব। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বৈধ ভোটারের নাম খসড়া তালিকায় না ওঠার পেছনে সরাসরি বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। শুধু তাই নয়, নির্বাচন কমিশনকেও সেই ষড়যন্ত্রের দোসর বলে কটাক্ষ করেছেন তিনি। এসআইআর ইস্যুতে বাংলায় একাধিক প্রাণহানির ঘটনাও ঘটেছে। এদিনের বৈঠকে সেই প্রসঙ্গ টেনে কমিশনকে কাঠগোড়ায় তোলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, গায়ের জোরে 2 বছরের কাজ 2 মাসে করতে চাইছে, 46টা প্রাণহানির ঘটনা ঘটল, এর দায় কে নেবে? কমিশন তো এর দায় এড়াতে পারবে না। এরপরে বিজেপি কমিশনের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএলএ এবং বিএলএ 2দের সতর্ক করেন মুখ্যমন্ত্রী। বলেন, কোন কোন বৈধ ভোটারের নাম তালিকায় ওঠেনি তার বিস্তারিত খোঁজ নিতে হবে। এই ব্যাপারে বুথ লেভেল এজেন্টদের আরও সক্রিয় সতর্ক হতে হবে। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে হবে। আজকের এই সভায় আমন্ত্রিত কলকাতা ও সংলগ্ন জেলার মোট 40টি বিধানসভার বুথ লেভেল এজেন্ট বা বিএলএ এবং বিএলএ 2রা তাদের কাজে কেউ যেন ডিস্টার্ব না করেন, তাও স্পষ্ট করে দলের নেতাকর্মীদের জানান মমতা। হাই নিউজ নেটওয়ার্ক। পূর্ব ঘোষণা মতো নিজের দল ঘোষণা করলেন হুমায়ুন কবির। নাম জনতা উন্নয়ন পার্টি। আসন্ন নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যুক্ত হল নতুন আরেক দল। সভা মঞ্চ থেকে নিজের দল ঘোষণার পাশাপাশি সরাসরি নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়লেন হুমায়ুন। গত কয়েকদিন আগেই বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করেন হুমায়ুন কবির। এরপর পূর্ব ঘোষণা মতো সোমবার নিজের দল ঘোষণা করলেন তিনি। সাসপেন্ডেড বিধায়কের নয়া দলের নাম জনতা উন্নয়ন পার্টি। সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে খোলাখুলি চ্যালেঞ্জ জানিয়েছেন হুমায়ুন কবির। বললেন, কোনো শক্তি থাকলে মুর্শিদাবাদে খাতা খুলে দেখাক মুখ্যমন্ত্রী। আজকে চ্যালেঞ্জ আমার, কোন শক্তি থাকলে মুর্শিদাবাদে আপনি খাতা খুলে দেখাবেন। মুর্শিদাবাদে 22টা সিটে আপনি খাতা খুলবেন। 2 বিজেপি আছে, বিজেপি হয়তো 2-1টা সিট বাড়িয়ে নিতে পারে। তাদের যা কৌশল, তাদের যা অর্থবল, তাদের যা কৌশল অবলম্বন করে চলছে। কিন্তু আমি চ্যালেঞ্জ করছি, আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় জুড়া ফুলের জিরো করব, জিরো করব, জিরো করব। পাশাপাশি আগামী জানুয়ারি মাসে ব্রিগেডের ময়দানে সভা করার বার্তাও দিয়েছেন হুমায়ুন। তার কথা তো বলতেই আমার ঘৃণা লাগে। কুণাল ঘোষ না ছিনাল ঘোষ, এই কুণাল ঘোষ আবার বলছে ক্ষমতা থাকলে ব্রিগেডে করে দেখাক। হ্যাঁ কুণাল ঘোষ, হ্যাঁ মমতা ব্যানার্জি, তোমাদেরকে আগামী জানুয়ারি মাসে আমি ব্রিগেড ময়দানে সভা করে দেখাবো। তোমাদের রাজনৈতিক মৃত্যু ঘণ্টা সেদিন বাজিয়ে দিব কলকাতার ব্রিগেড। পারলে তোমরা ঠেকিয়ে নিও, পারলে হুমায়ুন কবিরকে রুখে দিবা। আমি তারিখ ঘোষণা করছি না, 31শে জানুয়ারির আগেই হবে। জানুয়ারি মাস পার হতে দেব না। আগামী নির্বাচন অর্থাৎ 26এর বিধানসভা নির্বাচনে একাধিক আসনে প্রার্থীর নামও ঘোষণা করেছেন হুমায়ুন কবির। যে তালিকায় রয়েছে একাধিক হুমায়ুন কবিরের নাম, অর্থাৎ আগামী বিধানসভা নির্বাচনে একাধিক কেন্দ্রে হুমায়ুন কবিরের সঙ্গে লড়াই করতে হবে শাসক বিরোধী প্রার্থীদের, যা রীতিমতো চমক বলেই দাবি জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের। শুধু তাই নয়, তালিকায় রয়েছেন এক হিন্দু প্রার্থীও।
হুমায়ুন কবির জানিয়েছেন, আগামী বঙ্গ বিধানসভা নির্বাচনে রেজিনগর ও বেলডাঙ্গা কেন্দ্র থেকে লড়াই করবেন। 2 কেন্দ্র থেকে জয় পাবেন বলেই আত্মবিশ্বাসী প্রাক্তন তৃণমূল নেতা। অন্যদিকে জনতা উন্নয়ন পার্টির হয়ে বেশ কয়েকজন হিন্দুও প্রার্থী হচ্ছেন। তার কথায়, বাংলার মানুষের উন্নয়নই দলের মূল লক্ষ্য। খুব শীঘ্রই ইস্তেহার ঘোষণা করবেন বলেও জানিয়েছেন। অন্যদিকে দল ঘোষণার মঞ্চ থেকে একদিকে ফিরহাদ হাকিমকে হুঁশিয়ারি দিয়েছেন, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও শোনা গিয়েছে হুমায়ুনের বক্তব্যে। সাসপেন্ডেড বিধায়ক বলেন, যেদিন মাথা গরম হবে 1 লক্ষ মানুষ নিয়ে গিয়ে ফিরহাদের অফিস ঘেরাও করব। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ট্যালেন্ট আছে বলেও মন্তব্য করেছেন, যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। হুমায়ুন আগেই জানিয়েছিলেন, 2026 সালের বিধানসভা নির্বাচনে অন্তত 90টি আসনে জয়ী হওয়াই তার লক্ষ্য। কারণ তৃণমূল বা বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে তারা কেউই হুমায়ুনকে মসজিদ গড়তে দেবে না। তাই সরকারের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে অন্তত 90টি আসনে জেতাতে হবে তার নতুন দলকে। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে তৈরি হয়েছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা ISF। সেই দল থেকে বিধায়কও নির্বাচিত হন নওশাদ। সেই নজির সামনে রেখেই অনেকে মনে করছেন 2026-এর আগে হুমায়ুন কবিরের দল রাজনীতির ময়দানে নতুন অঙ্ক কষতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। কলকাতায় মুখ্য নির্বাচন কমিশনের দপ্তর অর্থাৎ সিইও দপ্তরের সামনে ফের বিক্ষোভে বিএলওরা। ব্যারিকেড টপকে সিইও দপ্তরের ভেতরে ঢোকার চেষ্টা, তা আটকাতেই একেবারে ধুন্ধুমার কাণ্ড। পুলিশের সঙ্গে একেবারে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিএলওরা। কলকাতায় মুখ্য নির্বাচন কমিশনের দপ্তর অর্থাৎ সিইও দপ্তরের সামনে ফের বিক্ষোভে বিএলওরা। ব্যারিকেড টপকে সিইও দপ্তরের ভিতরে ঢোকার চেষ্টা, তা আটকাতেই একেবারে ধুমধুমার কাণ্ড। পুলিশের সঙ্গে একেবারে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিএলওরা। এই ঘটনা শুরুর পরই একজনকে আটক করা হয় পুলিশের তরফে। বিক্ষোভকারীদের দাবি, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকে বারবার অ্যাপে বদল আনছে কমিশন। জানিয়ে একদিকে মানসিক চাপ বাড়ছে, অন্যদিকে তৈরি হচ্ছে বিভ্রান্তিও। কমিশনের এহেন পদক্ষেপ বিরুদ্ধে বিএলওদের বিক্ষোভ। শুধু তাই নয়, আন্দোলনকারীদের আরও দাবি, মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েও তা পাওয়া যাচ্ছে না। গত কয়েকদিন আগে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন, যা ঘিরে তৈরি হয়েছে একাধিক বিভ্রান্তি। শুধু তাই নয়, প্রকাশ্যে আসছে একের পর এক ভুল, যা নিয়ে জনমানুষে তৈরি হয়েছে আতঙ্ক। এর মধ্যে গত কয়েকদিনে বিএলওদের অ্যাপে একাধিক বদল আনা হয়েছে, জারি করা হয়েছে একাধিক নির্দেশিকাও। এর প্রতিবাদেই সোমবার সিইও দপ্তরে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করতে চান বিএলও অধিকার রক্ষা কমিটি, যদিও তার সময় পাওয়া যায়নি বলে অভিযোগ। এরপরেই পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের ব্যারিকেড ভেঙে সিইও দপ্তরে ঢোকার চেষ্টা করেন বিএলওরা। ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে কলকাতা মুখ্য নির্বাচন কমিশনের দপ্তর অর্থাৎ সিইও দপ্তরের নিরাপত্তা। বলে রাখা প্রয়োজন, রাজ্যে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে একাধিক ইস্যুতে সিইও দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বিএলও অধিকার রক্ষা কমিটি। হাই নিউজ নেটওয়ার্ক। ডায়মন্ড হারবার মডেল এবার উত্তর দমদমে। চন্দ্রিমার কেন্দ্রে শুরু সেবাশ্রয়। উত্তর দমদম ও নিউ ব্যারাকপুর এই দুটি পুরসভা মিলিয়ে মোট 38টি ক্যাম্প হবে। রবিবার থেকে তার কেন্দ্রে চালু সেবাশ্রয় শিবির। মহামারীর সময় পথ দেখিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনতার চিকিৎসার সুবিধার্থে ডায়মন্ড হারবারের সেবাশ্রয় শিবিরে ব্যাপক সাফল্যের কথা ছড়িয়ে পড়েছিল চারিপাশে। সেই পথে হেঁটেই জনসেবার কাজে নামলেন রাজ্যের মন্ত্রী তথা উত্তর দমদমের বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য। রবিবার থেকে তার কেন্দ্রে চালু হল সেবাশ্রয় শিবির। এদিন শিবিরের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ সৌগত রায়, উত্তর দমদম এবং নিউ ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান সহ অন্যান্যরা। জানা গিয়েছে, উত্তর দমদম বিধানসভার অন্তর্গত উত্তর দমদম ও নিউ ব্যারাকপুর এই দুটি পুরসভা মিলিয়ে 54টি ওয়ার্ডকে 19টি ক্লাস্টারে ভাগ করা হয়েছে। প্রতিটি ক্লাস্টারে 2টি করে মোট 38টি ক্যাম্প হবে। প্রথম দফায় 19টি ক্যাম্প হওয়ার পর 5টি বিশেষ ক্যাম্প সহ চোখের আলো নামে আরও 5টি ক্যাম্প হবে। প্রতিটি ক্যাম্পে ডায়াগনস্টিক টেস্ট, স্বাস্থ্য পরীক্ষা, বিনামূল্যে ওষুধ বিতরণ সহ বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখবেন। কোনো রোগীর অস্ত্রোপচারের প্রয়োজন হলে তারও ব্যবস্থা করা হবে।
সেবাশ্রয় নিয়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই বিনামূল্যে উত্তর দমদম এলাকার বাসিন্দাদের চিকিৎসা পরিষেবা দিতে সেবাশ্রয় শুরু। প্রায় 1 মাস এই কর্মসূচি চলবে। এছাড়াও এদিন বিধানসভা এলাকায় প্রতিদিন মোবাইল মেডিকেল ইউনিট ঘুরে ঘুরে চিকিৎসা পরিষেবা দেবে। বাইট। শুধু উত্তর দমদমই নয়, অভিষেকের সেবাশ্রয় শিবিরের আদলে জনতার চিকিৎসায় ক্যাম্প শুরু হবে ব্যারাকপুর সংসদীয় এলাকাতেও। ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক আগেই জানিয়েছিলেন, নতুন বছর ব্যারাকপুরে 7 বিধানসভা কেন্দ্রে হবে সেবাশ্রয়। সেখানে বিনামূল্যে উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন এলাকাবাসীরা। তার আগে উত্তর দমদমে চালু হয়ে গেল এই শিবির। হাই নিউজ নেটওয়ার্ক। মঙ্গলবার থেকে শুরু শান্তিনিকেতনে পৌষ উৎসব। জেলার পুলিশ প্রশাসনের আঁটো নিরাপত্তায় 23 থেকে 28 ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক প্রশাসন। 23 ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার থেকে শান্তিনিকেতনে শুরু ঐতিহ্যবাহী পৌষ উৎসব। মঙ্গলবার থেকেই পূর্বপল্লীর মাঠে শুরু শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা। জেলার পুলিশ প্রশাসনের আঁটো নিরাপত্তায় 23 থেকে 28 ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা। ইতিমধ্যেই বোলপুর শান্তিনিকেতনের হোটেল, লজ, রিসর্ট এবং হোমস্টেগুলিতে পর্যটকদের ভিড় উপচে পড়ছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে যেতে সতর্ক প্রশাসন। বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, এখনো পর্যন্ত প্রায় 1300টি স্টলের প্লট বুক হয়েছে। তবে রাত্রের মধ্যেই সেই সংখ্যা আরও বাড়বে। পরিবেশ আদালতের নির্দেশ মেনে দূষণ নিয়ন্ত্রণ ও প্লাস্টিক বর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্ট। বিশ্বভারতীর অধিকর্তা অমিত হাজরা জানিয়েছেন, স্টল বুকিংয়ে ভালো সাড়া পাওয়া গিয়েছে। দমকলের জন্য মাঠে অতিরিক্ত জায়গা রাখা হয়েছে। দর্শনার্থীদের সুবিধার কথা মাথায় রেখে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে। 6 দিন ধরে মেলা প্রাঙ্গণের বিনোদন মঞ্চে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার শিল্পীদের অংশগ্রহণে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। নিরাপত্তা ও যান চলাচল নিয়ন্ত্রণে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পৌষ মেলাকে সামনে রেখে প্রতি কিলোমিটারে যাত্রী পিছু ভাড়া 15 টাকা ধার্য করা হয়েছে। মেলা প্রাঙ্গণে কোনো বাইক বা গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না। নির্দিষ্ট পাস থাকলেই নির্ধারিত রুটে যাতায়াতের অনুমতি পাওয়া যাবে। অভিযোগ জানানোর জন্য থাকছে পুলিশ কন্ট্রোল রুম এবং একাধিক ড্রপ গেট। নিরাপত্তা নজরদারিতে বোলপুর শান্তিনিকেতন জুড়ে স্থায়ী প্রায় 200টি সিসিটিভি ক্যামেরার পাশাপাশি মেলা প্রাঙ্গণ ও প্রবেশপথে বসানো হচ্ছে আরও 300টি অস্থায়ী ক্যামেরা। 5টি উচ্চমানের ড্রোন ক্যামেরার মাধ্যমেও নজরদারি চালানো হবে। মেলায় থাকছে 36টি পুলিশ সহায়তা কেন্দ্র, 10টি ওয়াচ টাওয়ার এবং 8টি ড্রপ গেট। শিশুদের নিরাপত্তার জন্য চালু করা হয়েছে চাইল্ড ফ্রেন্ডলি কর্নার। শিশু হারিয়ে যাওয়ার ঘটনা এড়াতে তাদের গলায় অভিভাবকদের ফোন নাম্বার সংবলিত কার্ড ঝুলিয়ে দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। প্রবীণ ও শারীরিকভাবে অক্ষম দর্শনার্থীদের জন্য থাকছে পুলিশের টোটো পরিষেবা ও জরুরি অ্যাম্বুলেন্স। সব মিলিয়ে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ উৎসব ও পৌষ মেলাকে সুশৃঙ্খল, নিরাপদ ও আনন্দমুখর করে তুলতে প্রশাসনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। হাই নিউজ নেটওয়ার্ক। আসবো আবহাওয়ার খবরের দিকে। চেনা ছন্দে ফিরছে শীত। দক্ষিণবঙ্গে হঠাৎ করেই নেমেছে তাপমাত্রা। আবহাওয়া দফতর বলছে, আগামী কয়েকদিন শীতের ভরপুর আমেজ থাকবে রাজ্যে। 24শে ডিসেম্বরের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমবে আরও। কিছু জেলায় 2 থেকে 3 ডিগ্রি রাতের পারদ পতনের পূর্বাভাস। ডিসেম্বরের শেষে এসে চেনা ছন্দে শীত। দক্ষিণবঙ্গে হঠাৎ করেই নেমেছে তাপমাত্রা। আবহাওয়া দফতর বলছে, আগামী কয়েকদিন শীতের ভরপুর আমেজ থাকবে রাজ্যে। এদিকে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার কারণে দাপট দেখাচ্ছে কুয়াশা। আবহাওয়া দফতর বলছে, আপাতত পশ্চিমের জেলাগুলিতে 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। সোম এবং মঙ্গলবার তাপমাত্রার বড়সড় হেরফের হবে না। তবে 24শে ডিসেম্বরের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমবে আরও। কিছু জেলায় 2 থেকে 3 ডিগ্রি রাতের পারদ পতনের পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে তাপমাত্রা কমবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। বাড়বে উত্তরে হাওয়ার দাপট। 26শে ডিসেম্বর থেকে তাপমাত্রা আরও কমবে।
আগামী কয়েকদিন উপকূলবর্তী জেলাগুলিতে রাতের তাপমাত্রা থাকতে পারে 15 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 11 থেকে 14 ডিগ্রির মধ্যে থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা অবশ্য আপাতত নেই। আগামী 7 দিন রাজ্যের কোথাও বৃষ্টির পূর্বাভাসও নেই, জানিয়েছে আবহাওয়া দপ্তর। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতে। কুয়াশার দাপট থাকবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। দৃশ্যমানতা কোথাও কোথাও 50 মিটারেরও নিচে নেমে যেতে পারে। ঘন কুয়াশার সতর্কতা জারি রয়েছে। উত্তরবঙ্গে ঠান্ডা রীতিমতোই কাবু করেছে। আপাতত তাপমাত্রার বড়সড় পতন না হলেও বড়দিনের পর থেকে আরও নামবে পারদ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে শীতের দাপট বেশি থাকবে। ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে অধিকাংশ জেলাতেই। দার্জিলিং জেলা ও সংলগ্ন পাহাড়ি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 6 ডিগ্রি থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে। উত্তরবঙ্গের উপরের 5 জেলায় রাতের তাপমাত্রা 9 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। বিভিন্ন খবরের সাথে আপডেট থাকতে চোখ রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।